আমি এই আলোচনা শুরু করার আগেই একটা বিষয় বলি যে এই যে কৃষকদের যে সম্মান, সেই সম্মানটা যদি আমরা ফিরিয়ে না আনতে পারি তাহলে কিন্তু কৃষি কাজের সম্মান আমরা ফিরিয়ে আনতে পারবো না। যে কারণে আমরা যখন গালি দিই, একটা গালিও আছে, আপনি চিন্তা করে দেখেন, আপনি আরেকজনকে গালি দেন যে তুই তো চাষা, তাই না, চাষার মতো কথা বললি, কিন্তু আপনি তো কখনো এইরকম গালি দেন না যে তুই তো এমপির মতো কথা বললি, তুই তো ব্যবসায়ীর মতো কথা বললি, তুই তো ডাক্তারের মতো কথা বললি। তার মানে একটা প্রফেশনকে আমরা এমনভাবে অসম্মান করছি যে তাকে আমরা একটা গালিতে পরিণত করেছি, অথচ এটা তো উল্টা হওয়ার কথা, তাই না? তার মানে যে চাষবাস করেন, যিনি ফসল ফলান, তার সাথে মাটির সম্পর্ক, তার সাথে আমাদের জীবন জীবিকার সম্পর্ক। প্রত্যেক দিন আমাদের যে মৌলিক চাহিদাগুলো রয়েছে তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ চাহিদাই হচ্ছে অন্ন। তো সেই অন্ন যিনি উৎপাদন করছেন তার মর্যাদার এত খারাপ অবস্থা কেন আমাদের সোসাইটিতে, সেই প্রশ্নটা রেখেই আমি আমার কথা শুরু করছি। অর্থাৎ আমার প্রথম যে যে রিকোয়েস্টটা, সেটা হচ্ছে সমাজে যে মানসিকতা, কোন প্রফেশনের কতটুকু সম্মান, সেটা নতুন দৃষ্টিভঙ্গিতে দেখার সময় কিন্তু এসেছে। এখন আমি যদি শুধু পলিটিক্যাল রেটরিক দিয়ে আপনাকে বলি যে এখন থেকে আপনি কৃষকদের এবং কৃষিকাজকে সম্মান করেন, তাহলে সেটা পলিটিক্যাল রেটরিকই থেকে যাবে, সেটা কিন্তু কখনো পরিবর্তন হবে না। কিন্তু আমরা সত্যি সত্যিই বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হয়ে এবার আসতে পারেন, তাহলে কিছু পদক্ষেপ নেবেন যার মাধ্যমে কৃষক তার ন্যায্য সম্মানটুকু ফেরত পাবেন। এখন আমি একে একে সেটা বলার চেষ্টা করব। এখন কৃষিতে পরিবর্তন আনার জন্যই, শুধু কৃষিতে নয়, আরও বেশ কিছু জিনিসে পরিবর্তন আনা দরকার রয়েছে। যেমন কৃষির সাথে আপনার জড়িত পানির হিস্যার বিষয়টি, আপনি সঠিকভাবে সেচ করতে পারছেন কি না, আপনার হারিয়ে যাওয়া নদীগুলো, খালগুলো আপনি ফিরিয়ে আনতে পারছেন কি না, নতুন করে আপনি খাল খনন করছেন কি না। বিএনপি যদি ক্ষমতায় আসতে পারে, তাহলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার একটা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হচ্ছে খাল পুনর্খনন, খাল পুনরুদ্ধার এবং নদী পুনরুদ্ধারের একটি আমরা প্রকল্প হাতে নিব। এই প্রকল্পের আওতায় আমরা 20,000 কিলোমিটার যে পুরনো খালগুলো ছিল সেগুলো ফিরিয়ে আনব এবং নতুনভাবে নদী খনন এবং খালগুলোকে খনন করা হবে। এবং আমরা একটি টেকনিক্যাল টিমও গঠন করা হয়েছে যারা এই কোথায় খাল খনন করা হবে এবং এইটা কিভাবে সেচ কাজে আমাদের ব্যবহৃত হবে সেটা নিয়ে গবেষণা করছে। সেখান থেকে আমি বলতে পারবো যে আমরা যদি এটা সঠিকভাবে করতে পারি, তাহলে প্রায় এই খাল খননের সাথে সাথে আমরা আর একটা প্ল্যান করছি, এই দুইটা মিলিয়ে আসলে জনজীবনে কতটুকু পরিবর্তন হবে সেটা আমি একটু বলার চেষ্টা করব। এখন আর একটা বড় সমস্যা হচ্ছে, শুধুমাত্র খালগুলো খনন করলে তো হবে না, বা নদী পুনরুদ্ধার করলে হবে না, সেখানে পানি থাকতে হবে। তো এই পানির ব্যবস্থা করার জন্য আমরা যেটা করার চেষ্টা করছি সেটা হচ্ছে দুইটি আমরা রিজার্ভিয়ার করার চেষ্টা করছি, তিস্তা এবং গঙ্গা ব্যারেজ নাম দিয়ে। এই দুইটি ব্যারেজে আমরা যখন বর্ষাকালে পানি আসবে তখন সেখানে পানি স্টোর করে রাখার আমরা ব্যবস্থা করতে চাই, যেটা পরবর্তীতে আমাদের সেচ কাজে ব্যবহৃত হবে। এই পুরো প্রজেক্টের মাধ্যমে আমরা 75 লক্ষ হেক্টর জমিতে সেচ কাজের উপকার হবে এবং 5 কোটি মানুষ এটা সরাসরি সুবিধা পাবে বলে আমরা ধারণা করছি। এর সাথে সাথে আমরা যে কাজটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা 25 কোটি নতুন গাছ লাগাতে চাই। আমরা যখন এটা প্রথম প্লেজ করলাম বিএনপি থেকে এবং আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের কাছ থেকে, তখন অনেকেই মনে করেছিলেন এটা কিভাবে সম্ভব, এত পরিমাণ গাছ কিভাবে কোথায় লাগানো যেতে পারে। আমরা কয়েকটি সেক্টর আমরা বেছে নিয়েছি, যেমন রাস্তার ধারে, রেল লাইনের ধারে এবং মেঘনা অ্যাস্চুয়ারিতে, অর্থাৎ মেঘনা এবং সমুদ্রের যে অববাহিকা
সেই জায়গায় নতুন করে কিন্তু আমরা ল্যান্ড রিক্লেম যে হচ্ছে, সেখানে প্রচুর পরিমাণে জমি, নতুন করে জমি বাংলাদেশের সীমানা কিন্তু বাড়ছে। এই অঞ্চলগুলোতে আমরা ম্যানগ্রোভের স্যাপলিং আমরা ড্রোন দিয়ে আমরা হচ্ছে ম্যাসিভ আকারে আমরা এখানে প্ল্যান করতে চাই, যেটাতে দুইটা কাজ হবে। একটা হচ্ছে এই ল্যান্ড রিক্লেমেশনটা শক্তিশালী হবে, এবং সেই সাথে সাথে আমরা প্রচুর পরিমাণে প্রায় কয়েক কোটি গাছ আমরা কিন্তু সেখানেই লাগাতে পারবো। এর সাথে সাথে আমরা স্কুল কারিকুলামে স্কুলের বাচ্চাদের আমরা হচ্ছে এই প্রোগ্রামের সাথে যুক্ত করব, যারা ট্রি অ্যাডপ্ট করবে, এবং প্রত্যেকটা স্কুলের সাথে আমরা গাছের প্রোগ্রামটাকে যুক্ত করতে চাই। এবং ভলেন্টারিলি যারা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে গাছের রক্ষণাবেক্ষণ করবেন, তাদেরকেও কিন্তু আমরা এই প্রোগ্রামের সাথে যুক্ত করতে চাই। এর সাথে সাথে এটা কিন্তু নারীদের ক্ষমতায়নেও তৈরি হবে, এম্পাওয়ারমেন্টও তৈরি হবে। তার কারণটা হচ্ছে যেসব জায়গায় আমরা গাছ লাগাচ্ছি, সেই গাছ রক্ষণাবেক্ষণ করার জন্য সেখানকার যারা হচ্ছে সুবিধা বঞ্চিত শ্রেণী রয়েছেন এবং দরিদ্র শ্রেণী রয়েছেন, তাদেরকে কিন্তু এই রক্ষণাবেক্ষণের কাজটি আমরা দেবার চেষ্টা করব। এখন আমি এগ্রিকালচারে ফিরে আসি। আসলে যে আমরা যেটা করতে চাচ্ছি, আমরা দেখেছি যে বাংলাদেশের ফসলের সবচাইতে বড়, আমাদের যে আমরা বড় জমিতে বা সবচাইতে বেশি জমিতে আমরা যে ফসলটি ফলাই, সেটি হচ্ছে ধান। এবং আমরা সবচাইতে বেশি এনার্জিও খরচ করি ধানের পিছনে, খরচও করি সবচেয়ে ধানের পিছনে। কিন্তু ধানের আরেকটা বিষয় রয়েছে, সেটা যদি আপনারা জানেন কিনা আমি জানি না, যারা এক্সপার্টরা আছেন তারা অবশ্যই জানেন। সেটা হচ্ছে যে ধানের গোড়ায় পচন, এবং ধানে যখন আমরা পানি দিই সেই সময় যে কার্বন এমিশন হয়, সেটা কিন্তু সবচাইতে বেশি কার্বন এমিশনের উৎস বাংলাদেশে। তো এই কারণে আমরা একটি প্রযুক্তি ব্যবহার করতে চাচ্ছি আমরা ক্ষমতায় আসলে, যেটাকে আমরা বলছি AWD, যেটা অনেক দেশে ব্যবহৃত হয়, অল্টারনেট হচ্ছে ওয়েটিং অ্যান্ড ড্রাইং যে ব্যবস্থাটুকু। সেই ব্যবস্থার ফলে আমাদের একদিকে যেমন পানি কম লাগবে, আর একদিকে আমরা কার্বন এমিশন কমিয়ে ফেলতে পারবো। এবং ওয়ার্ল্ড ব্যাংকের একটা আমরা দেখেছি যে একটা এস্টিমেশন রয়েছে, যে আমরা ইউএনের কাছ থেকে এবং পুরো পৃথিবীর যে শিল্প যারা উন্নত সেই দেশগুলোর কাছ থেকে আমরা একটা এস্টিমেশন রয়েছে যে $1 বিলিয়ন আমরা হচ্ছে কার্বন ক্রেডিট হিসাবে পেতে পারি, এখন যেখানে কয়েক মিলিয়ন ডলার আমরা আসলে পাই। তো আমরা AWD টেকনোলজি ব্যবহার করে এবং ট্রি প্ল্যান্টেশনের মাধ্যমে এবং রিনিউয়েবল এনার্জির মাধ্যমে আমরা যে গ্রিন রেভলিউশনটা চাচ্ছি, সেটা এগ্রিকালচারে এবং পরিবেশে, সেটার মাধ্যমে আমরা কার্বন ক্রেডিট $1 বিলিয়ন আনতে পারবো বলে আমরা বিশ্বাস করি। এছাড়া আমরা যদি রিনিউয়েবল এনার্জির দিকে দেখি, তাহলে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে 2030-র মধ্যে আমরা 20% আমাদের যে এনার্জি সেক্টর, সেটা আমরা রিনিউয়েবল এনার্জিতে রূপান্তরিত করব বলে আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। এই ব্যবস্থাগুলোর সাথে সাথে আমরা সরাসরি এগ্রিকালচার রিলেটেড কয়েকটি প্লেজ আমরা করতে চাই। তার একটি হচ্ছে অলরেডি এনসিপির যে প্রতিনিধি জাকিরিয়া ভাই বলেছেন, সেটা হচ্ছে যে কৃষকের যে ন্যায্য মূল্য, ফেয়ার প্রাইস, এটা কিন্তু আমাদের যেমন 31 দফার মধ্যে রয়েছে, এর আগে 27 দফার মধ্যে ছিল, ভিশন 2030-র মধ্যে ছিল। আমরা বারবার বলছি যে কৃষক যে জমিতে ফসল উৎপাদন করেন এবং তা যখন আমাদের হাতে এসে পৌঁছায়, এই যে গ্যাপটা, সেই গ্যাপের মধ্যে আমরা দেখি মূল্য অনেক ক্ষেত্রে কয়েকটা ফোল্ড বেড়ে যায়। তো এই যে মধ্যস্বত্ব ভোগী যারা, দালাল যারা, ফড়িয়া যারা, তারা কিন্তু এই দামগুলোর সুবিধা পায়, কৃষক পায় না। কিন্তু আমরা যেটা চেষ্টা করছি, একটা ফেয়ার প্রাইস যাতে কৃষক পায়, সেটার একটা ব্যবস্থা করার চেষ্টা করব। সেটা কিভাবে করব? কারণ আমরা শুধু হোয়াট কোশ্চেন না, আমরা হাউ কোশ্চেনেরও আনসার দিতে চাই। তো যে কারণে আমরা গভর্নমেন্ট ট্রেড সেন্টার করতে চাই, যেটা হয়তো ইউনিয়ন ভিত্তিক হতে পারে বা উপজেলা ভিত্তিক হতে পারে। আমরা সেটা নিয়ে চিন্তাভাবনা করছি, যেটা গভর্নমেন্ট উদ্যোগ নিয়ে ফ্যাসিলিটেট করে হচ্ছে কৃষকের ফেয়ার প্রাইসটা এনশিওর করবে। এছাড়া আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বারবার তার বক্তৃতায় ফার্মার্স কার্ডের কথা বলেন। এই যে ফার্মার্স কার্ড, সেটাও কিন্তু টেকনোলজি ব্যবহার করে কৃষককে এক ধরনের প্রণোদনা দেওয়া এবং কৃষকের স্ট্যাটাস, যেটা আমরা বলি, যেটা দিয়ে আমি আমার কথা শুরু করেছিলাম, সোশ্যাল স্ট্যাটাস, সেই সোশ্যাল স্ট্যাটাসটাকে উপরে নিয়ে আসার জন্য আমরা এই কাজটা করতে চাই। এই ফার্মার্স কার্ডের মাধ্যমে আমরা একটা ডেটাবেস তৈরি করব, যেখানে কৃষকের জমি সংক্রান্ত সমস্ত তথ্য থাকবে,
কৃষক যে ভর্তুকি পায় বা সাবসিডি পায় সেটা কিন্তু এই কার্ডের মাধ্যমে সরাসরি কোনো দালাল ছাড়া, মধ্যস্বত্বভোগী ছাড়া এটা পাবেন। তারা বিভিন্ন ক্ষেত্রে তারা ইন্টারেস্ট ফ্রি লোন পাবেন। অর্থাৎ কৃষি জমি সংক্রান্ত, এটা মনে করেন সার সংক্রান্ত, এটা পানি সংক্রান্ত, সেচ সংক্রান্ত যত সরকারের সাথে যত লেনাদেনা থাকবে সেটা সব কিছুই কিন্তু এই ফার্মার্স কার্ডের মাধ্যমে সরাসরি আমরা প্রযুক্তির মাধ্যমে আমরা ডিল করতে চাই, যাতে কোনো ধরনের মধ্যস্বত্বভোগী সেখান থেকে কোনো সুবিধা না নিয়ে যেতে পারে এবং কৃষক যাতে তার ন্যায্য সম্মান পান এবং ন্যায্য মূল্য তার পণ্যের জন্য পান। আমরা ধারণা করছি যে 13 লাখ থেকে 20 লাখ নতুন আমরা জব আমরা ক্রিয়েট করতে পারবো আমরা যদি এই টেকনোলজিগুলো ব্যবহার করি। কারণ আমরা একটা স্মার্ট এগ্রিকালচারের কথা বলছি। কারণ আমরা এখন যদি দেখেন আমাদের যে জমিগুলো, সেই জমিগুলো বারবার ফার্ম ফ্র্যাগমেন্টেশন হয়। অর্থাৎ আমার একটা জমি রয়েছে, আমার ছেলে মেয়ে 3জন ছেলে মেয়ে থাকলে সেটা 3টা ভাগে বিভক্ত হয়, তার 3টা ছেলে মেয়ে থাকলে সেটা আবার 3টা ভাগে বিভক্ত হয়। অর্থাৎ এবং প্রত্যেকে আলাদা আলাদা সিদ্ধান্ত নেয় যে তার জমিতে সে কী ফসল চাষ করবে। এখন আপনি যদি একটা বড় স্কেলে একই ধরনের ফসল না চাষ করতে পারেন তাহলে তো আপনি কখনো ইন্ডাস্ট্রিয়াল স্কেলে আপনি এগ্রিকালচার করতে পারবেন না। তো আমরা যেটা চেষ্টা করব সেটা সমবায় ভিত্তিক হোক বা প্রতিটি গ্রামে একটি, এখন অনেক বাইরে থেকে ডায়াসপোরা কমিউনিটির অনেকে দেখেন তারা কিন্তু গ্রামে ইনভেস্ট করার চেষ্টা করছে, তারা এগ্রো ফার্ম করার চেষ্টা করছে। আমরা যদি গভর্নমেন্ট থেকে একটু সুবিধা দিতে পারি, এই প্রত্যেকটা গ্রাম ভিত্তিক আমরা যদি কৃষকদের একত্রে বসিয়ে তাদের সাথে কথা বলে একটা শস্য যদি আমরা উৎপাদন করতে পারি তাহলে কিন্তু আমরা দেখা যাচ্ছে ফসলের উৎপাদন এই ফার্ম ফ্র্যাগমেন্টেশনটাকে এড়িয়ে একটা বড় সংখ্যার ফসল আমরা একই ধরনের ফসল আমরা, যেটা বাইরের অনেক অনেক দেশে হচ্ছে, একই ধরনের ফসল আমরা উৎপাদন করতে পারবো। অর্থাৎ যেই জেলায় যেই ফসলটা বেশি হয় এবং যে ফসলটা হলে কৃষকের জন্য লাভজনক হয় সেটা কৃষকের সাথে আমরা আলোচনা করে আমরা করতে পারি। যেমন ধরেন আমরা যদি কোস্টাল বেল্টে ধরি, সেখানে স্যালিনিটি বেড়ে গেছে, স্যালিনিটি বাড়ার কারণে সেখানে নর্মালি যে ফসলগুলো হওয়ার কথা সেটা কিন্তু আর হচ্ছে না। আমরা কৃষককে যদি আমরা বোঝাতে পারি যে আপনারা সবাই যদি এই স্যালিনিটির মাধ্যমেই স্যালিনিটিকে এড়িয়ে সেখানে কোন ফসলটা সবচেয়ে ভালো হবে, এবং সেইটা যদি এক ধরনের সমবায় ভিত্তিক বা একটা আলোচনার ভিত্তিতে সরকার যদি একই ধরনের ওখানে ফসল উৎপাদন করতে পারে তাহলে আমাদের ফসল উৎপাদনের যে হার সেটাও কিন্তু অনেক বেড়ে যাবে বলে আমরা মনে করি। অর্থাৎ এই ব্যবস্থা আমরা নিতে চাই। সেটার সাথে সাথে আমরা হচ্ছে শস্য বীমা, পশু বীমা, মৎস্য বীমা এবং পোলট্রি বীমার আমরা প্রচলন করার আমরা চিন্তা করছি। অর্থাৎ পুরো অ্যাগ্রো প্রসেসিং যে ইন্ডাস্ট্রি, সেই ইন্ডাস্ট্রিকে আমরা একটা বড় ধরনের বুস্ট আমরা করতে চাই এবং একটা এগ্রিকালচার ইপিজেডও আমরা কিন্তু স্থাপন করতে চাই। অর্থাৎ শুধু ফসল না, সেটার সাথে সাথে এই ফসলের সাথে সাথে আমরা মানে ফিশারিজ, পোলট্রি, ডেয়ারি ইত্যাদি সব মিলিয়ে আমরা একটা পুষ্টি প্যাকেজ করা, হ্যাঁ, যাতে মানুষের হচ্ছে নিউট্রিশনের একটা বড় ধরনের চাহিদা আমরা ফিল আপ করতে পারি বাংলাদেশে। অর্থাৎ এই যে পুরো যে আলোচনা, আরও অনেকগুলো পেজ রয়েছে, আমি সবই এখনই রিভিল করতে চাই না, সামনে ইলেকশন ইশতেহার আসছে, আপনারা এটার একটা ডিটেল ম্যাপ আপনারা পাবেন। কিন্তু এখন এই যে আলোচনা, সেটার পলিটিক্যাল লিডাররা যখনই কোনো কথা বলেন, যখনই কোনো প্রতিশ্রুতি দেন, তখনই একটা কথা বারবার হয়, যেটা আসলেই হচ্ছে সত্যিকার এটা করতে চাচ্ছেন কি না। এই প্রতিশ্রুতি কি শুধুমাত্র ভোট পাবার প্রতিশ্রুতি, না সত্যি আসলে আপনারা করতে চাচ্ছেন কি না। আমি এটা অ্যাসিওর করতে চাই, আপনারা যদি আমাদের ডিটেল রিপোর্টগুলো দেখেন, আমরা কিন্তু প্রথম 100 ডেজে কী করব, 180 ডেজে কী করব, 2 বছরে কী করব এবং 5 বছরে কী করব, এটা প্রত্যেকটা আমরা ম্যাপ আউট করার চেষ্টা করছি। আমরা সিরিয়াসলি এটা করার চেষ্টা করছি। এখন যতদিন পর্যন্ত আমরা এটা না করব ততদিন পর্যন্ত আমরা বলতে পারবো না যে আসলে আমরা এটা করতে চাচ্ছি কেন, কারণ এটা আমাদের আসলে কর্মে এটা রূপান্তরিত করতে হবে, তাহলে আমরা কনফিডেন্টলি হয়তো বলতে পারবো। কিন্তু এখন যে কথাটা আমরা কনফিডেন্টলি বলতে পারি সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র ভেগ কথার ফুলঝুরি আমরা ছোটাতে এখানে আসছি না। বিএনপির পক্ষ থেকে আমরা এক্স্যাক্ট নাম্বার দিচ্ছি, যে নাম্বারগুলো দিয়ে আপনারা আমাদেরকে পরে ধরতে পারবেন, আমাদেরকে অ্যাকাউন্টেবল করতে পারবেন যে এই নাম্বারে প্রতিশ্রুতি আপনারা দিয়েছেন কতটুকু আপনারা ফিল আপ করতে পারলেন। অর্থাৎ এই ভেগ প্রতিশ্রুতি দিন শেষ হোক, আমরা সবাই মিলিয়ে, সব রাজনৈতিক দল মিলিয়ে আমরা এমন একটা রাজনৈতিক
পরিবেশ তৈরি করতে পারি যেখানে জনগণের প্রতি যে জবাবদিহিতা, জনগণের প্রতি যে অ্যাকাউন্টেবিলিটি, সেইটা যাতে প্রতিষ্ঠিত হয়। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।